ওনারা সরকার না, ওনারা বাংলাদেশের জনগণের সরকারকে ডাকাতি করে ফেলেছে। এখন ওনারা ইন্ডেমনিটি, আরেকটা ইন্ডেমনিটি পাস করছে, যেটা এর আগেও বঙ্গবন্ধুকে কিল করার পরে, ওনার সপরিবারে কিল করার পরে ইন্ডেমনিটি হয়েছিল, কিন্তু সেই ইন্ডেমনিটি থাকেনি, তাদের বিচার হয়েছে। ঠিক এইভাবে এনাদেরও বিচার হবে। একটা মূল উদ্দেশ্য হচ্ছে এই সরকারের কোনো কাজ নিয়ে এবং সরকারকে নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, সরকার যেসব কর্মকাণ্ড করবে সেগুলো নিয়ে প্রশ্ন তোলা যাবে না। এইটা যদি তারা আইন অধ্যাদেশ করে এটা করেন, এই সরকার না থাকলে পরবর্তী সরকার যারা আসবে তারা যদি এটিকে বৈধতা না দেন এবং এই আইনটি যদি রেটিফাই না হয় আইনসভায়, মানে জাতীয় সংসদে, সেক্ষেত্রে এই আইনের তো কোনো ভিত্তি থাকবে কিনা এটা নিয়ে তো আলোচনা হচ্ছে। আপনি কিভাবে দেখছেন একজন আইনজীবী হিসেবে? প্রথমে আজকে আমাদের এখানে শুভ সকাল এবং বাংলাদেশে শুভরাত্রি, এবং যেখানে আছেন সকলকে আমার বিনম্র শ্রদ্ধা এবং সবসময়ের মতো বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা এবং শহীদদের প্রতি আমার শ্রদ্ধা। প্রথমে যে আপনি প্রশ্নটা করলেন, সেই প্রশ্নটা যে মানে বিষয়টা, যে বিষয়ে কাজ করছেন ওনারা, যে আইনগত বিষয়ে কাজ করছেন, ওনারা যে বিষয় নিয়ে কাজ করছেন এবং যেভাবে এটাকে প্রসেস করছেন, এই দুটোর মধ্যে কিন্তু ওনাদের ভেতরে একটা স্ববিরোধিতা কাজ করছেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, ওনারা বেআইনি যে কাজগুলো করেছেন, মব করেছেন, যে অন্যায়গুলো করেছেন, যেই মৃত্যুগুলো ওনাদের কারণে হলো, ওনারা এখনো মব বাণিজ্য করে যাচ্ছেন, এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে ইন্ডেমনিটি দেওয়ার জন্য ওনাদের, আমি একটা বলছি যে এই ইন্ডেমনিটি দেওয়ার জন্য কিন্তু এই একটা ইন্ডেমনিটি পাস করছেন। কিন্তু ওনারা আইন মন্ত্রণালয়তে কেন যাচ্ছেন তাহলে? আইন মন্ত্রণালয়ের মাধ্যমে একটা অধ্যাদেশ আসা মানে হচ্ছে এটা একটা লিগ্যাল প্রসেসের মধ্য থেকে একটা বেআইনি জিনিসের প্রসব হচ্ছে। একটা বেআইনি জিনিস, যেমন কি একটা, যেমন মানে সাদা বাংলায় যদি কথা বলি, একটা জারজ সন্তান মায়ের পেট থেকে বের হচ্ছে, এটাকে বৈধতা আগামী সরকার যারা আসবে, তারা আসবে হচ্ছে জনগণের প্রতিনিধি হিসেবে আসবে, জনগণের কথা বলার জন্য আসবে। এই জনগণের কথা যারা বলতে আসবে, তখন এটার ধোপে টিকবে না। বেআইনি কোনো জিনিসই ধোপে টেকে না। হয়তো কয়দিন সেটা দিয়ে চালানো যায়, মনের একটা সান্ত্বনা করে। এই যে যারা মব বাণিজ্য করছে, মবাররা, এই ইউনুস এন্ড গং ইজ মবার। একে সরকার যে শব্দটা, এই শব্দটা ইজ এ লিগ্যাল টার্ম। এর মধ্যে ওনার কোনো কার্যক্রম পড়ে না, উনি ওটাকে ব্যবহার করছেন। এই পুরো গংটাই এটাকে ব্যবহার করছেন। ওনারা সংবিধান মানছেন না। সংবিধান একটা দেশের চালিকা শক্তি, যাকে মানুষ, প্রত্যেকটা দেশের এবং প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা পরিবারের কিছু মূল মন্ত্র থাকে, যেটাকে সৎ এবং নিষ্ঠার মধ্য থেকে এগিয়ে যাওয়া। কিন্তু সেই জিনিসটা তো আর ওনার মধ্যে নেই, ওনাদের মধ্যে নেই। ওনারা কি করতে চাচ্ছেন বাংলাদেশের জনগণকে? ওনারা সরকার না, ওনারা বাংলাদেশের জনগণের সরকারকে ডাকাতি করে ফেলেছে। এখন ওনারা আরেকটা ইন্ডেমনিটি পাস করছে, যেটা এর আগেও বঙ্গবন্ধুকে কিল করার পরে, ওনার সপরিবারে কিল করার পরে ইন্ডেমনিটি হয়েছিল, কিন্তু সেই ইন্ডেমনিটি থাকেনি, তাদের বিচার হয়েছে। ঠিক এইভাবে এনাদেরও বিচার হবে। আইন কিন্তু সকলের জন্য সমান। আইনকে টুইস্ট করা যায়, কিন্তু টুইস্ট করলে কোনো লাভ হবে না। আপনি আইনকে বেশি টুইস্ট করবেন, এটা ভেঙে যাবে। আপনি তো টুইস্ট করতেছেন, এখন উনি যেহেতু টুইস্ট করছেন ওটা, সেহেতু এটা ভেঙে যাবে। এটা অতিরিক্ত টুইস্ট করা হচ্ছে। এবং বাংলাদেশের ইতিহাসে, এই বঙ্গের ইতিহাসে, আপনি মীর জাফরের কালে কালে মীর জাফর এসছে, এবার 2024-এ আরেক মীর জাফর গং এসছে, যারা ফিরিঙ্গিদের হাতে দেশকে তুলে দিচ্ছে সেন্ট মার্টিনের দেওয়ার মাধ্যমে। আমরা এটা বুঝতে পারছি। আমি কিন্তু অনেক আগেও আমার কিছু কিছু শোতে, আমি যেখানে মডারেট করতাম এবং আমি কারো কলে যেতাম, আমন্ত্রণে যেতাম, আমি সবসময় বাংলাদেশকে যে রিসার্চটা আমি করেছি, সেটি হচ্ছে যে পরাশক্তি, বাংলাদেশের যে
গ্লোবাল যে সিচুয়েশন, এই সিচুয়েশনের কারণে বাংলাদেশ একটা ডিমান্ডিং পজিশনে রয়েছে। দেশটা ছোট হতে পারে, কিন্তু এর ভিতরে অনেক রিসোর্স রয়েছে। 72, 73-তেও কিন্তু আমরা শুনেছি, জেনেছি যে বাংলাদেশে কি ধরনের রিসোর্স রয়েছে, বিদেশের পরাশক্তিগুলোর কিভাবে নজর রয়েছে বাংলাদেশের উপরে। বঙ্গবন্ধু কিন্তু যেমন ইন্ডিয়ান মিলিটারিকে বলেছে, টাইম দিয়ে দিয়েছে, আমি আমার দেশ থেকে চলে যেতে হবে, শ্রীমতী ইন্দিরা গান্ধী কিন্তু নিতে বাধ্য হয়েছে, নিয়েছে। এবং ওনারা ইচ্ছা করলে কিন্তু বাংলাদেশকে চারিদিক থেকে দখল করে রাখতে পারতো, এটা ঠিক, কিন্তু ওনারা করেননি। একটা ভালো বন্ধু দেশ হিসেবে থাকার প্রচেষ্টা এবং শান্তি বজায় রাখার একটা ব্যবস্থা করেছিল। এখন দেখেন আপনি ওনাদের যে ইন্ডেমনিটিটা, এই ইন্ডেমনিটিটা কেন আমি এতগুলো সাইডের কথা বলছি, যে এই ইন্ডেমনিটি ওনারা একটা পুতুল সরকার বসেছে, উনি কিন্তু বাংলাদেশের স্বার্থ দেখছেন না। ওনাদেরকে এইভাবে কাজে লাগিয়ে বাংলাদেশকে ওরা একটা শক্তি শোষণ করার জন্য, এবং ওখানে সেন্ট মার্টিন সহ সেখানে একটা মিলিটারি বেস পরাশক্তি থাকবে, যাতে সাউথ এশিয়াকে কন্ট্রোল করতে পারে। এবং এই সাউথ এশিয়াকে কন্ট্রোল করার জন্য এই মোড়ল দেশ 1940-এও কিন্তু জাপানের সাথে কনফ্লিক্ট হয়েছিল। যখন জাপান, চায়না, জার্মান সব একসাথে হয়ে গিয়েছিল, তখন কিন্তু এই ওয়েস্টার্ন কান্ট্রি, কিন্তু ওয়েস্টার্ন পরাশক্তি ব্রিটিশ সহ এরা কিন্তু একটা হুমকির মধ্যে পড়ে যায়। সেইটাকে কিন্তু দমাবার জন্য তারা একটা উসিলা খুঁজছিল। তখন পার্ল হারবারে জাপান কিন্তু রাতারাতি এসে অ্যাটাক করার পরে তারা একটা সুযোগ পেল, সেই সুযোগে তারা হিরোশিমাতে 2টো অ্যাটম বম্ব করে নিবৃত করে ফেলল। এখন কথা হচ্ছে, তার মানে কি, যে আমি আমার জন্য যতটুকু দরকার, যেখানে যেখানে দরকার আমার শক্তি আছে, আমি নিয়ে নেব। আপনি দেখেন সেই সূত্র ধরে আমি একটা কথা বলি, যেমন 71-এ একজন পাকিস্তান জেনারেল বলেছিলেন বাংলাদেশকে উদ্দেশ্য করে, তদানীন্তন ইস্ট পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেছিল যে উই ডোন্ট নিড পিপল, বাঙালিকে চায় না, উই নিড ল্যান্ড, মানে রিসোর্স চায়। তখনই কিন্তু তাদের উদ্দেশ্য ছিল এই পাকিস্তানকে সক্ষতার মধ্যে রেখেছে মোড়ল দেশ, এই জন্যই যাতে সাউথ এশিয়াতে একটা ফুটিংস নিতে পারে। কিন্তু যেহেতু একটা সাইডে পড়ে গেছে, সেখানে তো তাদের বেজ রয়েছেই, কিন্তু বঙ্গোপসাগর এবং ইন্ডিয়ার বুকের ভেতরে যে একটা ফুটিংস দরকার, সেটি সেন্ট মার্টিন দ্বীপ অনেক পুরনো একটা দ্বীপ, ভেরি এস্টাবলিশড বাই ল্যান্ড। এটা যদিও ছোট, এটা 3 কিলোমিটার বর্গ মাইল, এর থেকে বড় কিন্তু আপনার মহেশখালীর পরে যেটা আরেকটা আছে সেটা, ওটা হলো 12 কিলোমিটার। আমি এগুলো নিয়ে অনেক রিসার্চ করেছি। এত সুন্দর একটা সুবিধে, এই সুবিধার কারণে আজকে যে তাদের অনেক অন্যায় করতে হবে, এই পুতুল সরকার না, পুতুল মবার, এদের অনেক অন্যায় করতে হবে। অনেক অন্যায়ের, যেহেতু তারা অন্যায় করতে হবে, তারা জানে তাদের এজেন্ডা অলরেডি ফিলিস্তি তাদেরকে দেওয়া আছে, লিস্ট অফ ফিলিস্তিন দেওয়া আছে, যে ডক্টর ইউনূস আসলে কি কি করবে, তাকে ফিলিস্তি দেওয়া হয়েছে এবং সে সেটাতে এগ্রি করেছে বলেই কিন্তু তাকে এখানে বসানো হয়েছে। এবং এই মনসুন ক্রিয়েট করে একটা রেগুলার গভর্নমেন্টকে আউটস্টেড করে এই দেশে ঢুকেছে। এখন নেক্সট হচ্ছে ইউএন এর কি জানি অফিস এস্টাবলিশ করা। বাংলাদেশকে একটা ডিস্টেবিলাইজড কান্ট্রি বানাতে পারলে তারা যে বর্ডারটা ইন্ডিয়ার সাথে আছে, পুরো সাউথ এশিয়াকে ডিস্টেবিলাইজ করতে পারবে। এবং ইউএন অফিস কিন্তু ইতিপূর্বে শ্রীলঙ্কাতেও করার চেষ্টা করেছে, কিন্তু তারা কিন্তু সবাই একসাথ হয়ে, জনগণ একসাথ হয়ে, সরকার একসাথ হয়ে সেটাতে আসেনি। কিন্তু বাংলাদেশের মানুষ, যেহেতু বাংলাদেশের মানুষের মধ্যে 2টা ভাগ আছে, 71-এর স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি বাংলাদেশের বাঙালি বলে তাদের নিজেদেরকে পরিচয় দিতে চায় না। আপনি মনে হয় শুনবেন যে আমরা এই যে আপনার 15 সংশোধনীর বাতিলের একটা চিন্তা ভাবনা চলতেছে, যেখানে বাঙালি জাতীয়তাবাদ অথবা আমি বলছি, কারণ এগুলো সব স্কোয়ারিয়াল। কিন্তু আমার বক্তব্যটা কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন, এটা কুকি কাঠের মতো কোনো জবাব দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, মানুষকে বুঝতে হবে যে এই যে তারা যে জাতিসত্তাটাকে নষ্ট করতে চাচ্ছে,
10 বছর পরে বা একটা প্রজন্ম পরে আমরা যখন থাকবো না, তখন নতুন প্রজন্ম কিছুই জানবে না। নতুন প্রজন্ম অলরেডি অ্যাডিক্টেড একটা প্রজন্ম আসছে। এইটা অ্যাডিক্টেড শুধু ড্রাগ অ্যাডিক্টেড না, বিভিন্ন ধরনের অ্যাডিকশন আছে। আপনার না পাওয়ার অ্যাডিকশন, হ্যাঁ, মানে অ্যাডিকশন মানে হচ্ছে যে আপনার মেন্টালিটি ব্যালেন্স না, আপনি নিজে কোনো চিন্তা করতে পারেন না, আপনাকে প্রভাবিত করে আপনার চিন্তা ভাবনাকে, সেটা হলো একটা অ্যাডিকশন থাকে, তাই না? তো এখন কথা হচ্ছে যে এই প্রজন্মকে আমাদের বাংলাদেশে কিন্তু 60% হচ্ছে ইয়াং জেনারেশন। এই যে 60% ইয়াং জেনারেশন, এটা যদি বিপথে যায় তাহলে বাংলাদেশ দুর্ভাগ্যে ভোগবে, ডিস্টেবিলাইজ হবে। আর যদি এই জেনারেশন যদি সুপথে যায় তাহলে বাংলাদেশ উজ্জ্বল পথে যাবে। একদম সঙ্গে থাকুন, আমরা আসবো। আমি ওটাই বলি যে ওনারা যে ইন্ডেমনিটি করছেন টুডে আর টুমরো, সেই ইন্ডেমনিটি থাকবে না। আর ওনারা কনস্টিটিউশন তো মানছেনই না, সো এটাকে বলা হয় কনস্টিটিউশনাল বাইপাস। যতক্ষণে কনস্টিটিউশনাল বাইপাস যখন হয়, ওই সময়তে যে কার্যক্রমগুলো হয়, একটা স্ট্যান্ডার্ড থাম্ব রুল ল আছে, যেটা হচ্ছে যে আপনাকে কন্টিনিউশন অফ লিগ্যাল প্রসেস এবং উইথ দ্য ফ্যাক্টস, এটা কন্টিনিউশনে থাকতেই হবে। এখানে কোনো ইফস এন্ড বাট নাই। হয়তো মাঝখান দিয়ে কুর্কি কাট করতে পারে কেউ, যেমন ডক্টর ইউনূস চাচ্ছে সেটা করার জন্য।